আসসালামু আলাইকুম। আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, আমরা জানি আজকে পুঁজিবাজার লেনদেন শেষ হয়েছে। আমরা পুঁজিবাজার নিয়েই কথা বলতে চাই। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং এজন্য আমাদের সাথে রয়েছেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও তানজিম আলমগীর। জনাব তানজিম আলমগীর, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে বর্তমান সরকার কিন্তু পুঁজিবাজার বান্ধব। পুঁজিবাজার অনেক পজিটিভ কথা কিন্তু সরকারের কাছ থেকে শুনছি। আজকে আমরা যেটা দেখলাম, সংসদে প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলেছেন। অনেক পজিটিভ আসলে প্রত্যাশা করেছেন। উনি যদি বলছেন যে খুব শিগগিরই আমরা একটা পজিটিভ রিফ্লেকশন দেখতে পাবো পুঁজিবাজারে, এবং ফ্যাসিস্ট আমলে কি হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেক বিষয় নিয়ে কিন্তু আজকে সংসদে কথা হয়েছে। তো কিভাবে দেখছেন আসলে সরকারের যে এই পজিটিভনেস কতটা প্রভাব পড়তে পারে আমাদের পুঁজিবাজারে? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে শুরুতেই মনে হয়েছে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। আমরা আচ্ছা। দেখেছি যে নতুন যে গভর্নমেন্ট এসছে, এটা আসার পর আমরা পুঁজিবাজারের যে কমিশন চেঞ্জের ঘটনাটা আমরা দেখলাম। এছাড়া যত জায়গায় আমরা দেখেছি তাদের বিভিন্ন মন্ত্রীরা যখন কথা বলছেন, আজকে আপনি বললেন রাইটলি যে প্রাইম মিনিস্টার যখন কথা বলছেন, তখন যেহেতু পুঁজিবাজারের জায়গাটাকে অ্যাড্রেস করা হচ্ছে বা পুঁজিবাজার নিয়ে আসলে যেই মেসেজগুলো দেয়া হচ্ছে সেটা ডেফিনেটলি পুঁজিবাজারের জন্য পজিটিভ হবে। কিন্তু আমার কাছে মনে হয় শুধু সেখানেই আমাদের থেমে থাকলে হবে না। সরকার তো তার উদ্যোগগুলো নিবে। আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আমরা যার জায়গা থেকেও আমাদেরকে আগায় আসতে হবে। আমাদের যদি আমি ধরি যে আমি একটা ইনভেস্টমেন্ট ব্যাংক, আমার উচিত আরো ভালো ভালো ইস্যু মার্কেটে নিয়ে আসা, মার্কেটকে ভাইব্রেন্ট করার জন্য আর কি। সো সাপ্লাই সাইড স্ট্রং করা, সেভাবে সবার দায়িত্বগুলো সবাই যদি পালন করে, যেহেতু আপনি বললেন আমাদের সরকারের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার এন্ড গুড, আমার মনে হয় যে আমরা ভালো একটা পুঁজিবাজার সামনে আশা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। এবং সরকার যেহেতু পজিটিভ, সরকারি অনেক কোম্পানি, ভালো, ভালো কোম্পানি আছে। সেগুলো ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে তো আসতেই পারে। কিভাবে দেখেন? আসলে আমরা যেহেতু বেশ কিছু সরকারি কোম্পানির সাথে কথা বলেছি, অবশ্যই ভালো কিছু কোম্পানি অবশ্যই আসতে পারে। তারপরেও আসলে বেশ কিছু কোম্পানির মধ্যে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি বেশ কিছু গভর্নমেন্ট কোম্পানির সাথে কথা বলেছি। আ এগুলো তো আসলে গোয়িং কনসার্ন হতে হবে আরকি। আ বা সরকারেরও আসলে যদি আমি ধরি পাওয়ার প্রজেক্ট গুলো, এগুলো একটা টেন্ডার আছে আরকি, স্পেসিফিক একটা টেন্ডার আছে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল ভালো, ভালো যে কোম্পানিগুলো আছে, আমি সরকারি কোম্পানি ছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানি আরো যেগুলো প্রাইভেট কোম্পানি আছে, আমি বলব ওভারঅল সব ভালো, ভালো কোম্পানিগুলোকে মার্কেটে যদি আমরা নিয়ে আসতে পারি, সাপ্লাই সাইডটা যদি স্ট্রং করতে পারি, ডেফিনিটলি যে আমাদের পুঁজিবাজার সামনের দিন আ একটা ভালো গতি ফিরে পাবে আশা করছি। অবশ্যই। আমরা জানি যে বর্তমান সরকার বন্ধ কোম্পানি চালু করার একটা উদ্যোগ নিয়েছে, চিন্তাভাবনা করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ৬২টি কোম্পানি, আমাদের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বেশ খানিকটা রেড অ্যালার্ট টাইপের ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কোম্পানি হিসেবে বলা হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন ২ সাইড থেকেই? আসলে যদি আমি বলি যে ডিএসসির কথা বলছেন খুব সম্ভবত আপনি, যে ঝুঁকিপূর্ণ যেসব কোম্পানির কথা বলা হয়েছে, একটা যদি এক্সচেঞ্জের দায়িত্বের কথা বলি, অবশ্যই উনাদের নলেজে যদি এটা আসে, এটা অবশ্যই আমাদেরকে জানানো দরকার বা মার্কেটকে জানানো দরকার। এটা রাইটলি ওনারা করেছেন। এখন তার সাথে যেই কথাটা আপনি বললেন, সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, হয়তো সবগুলো কোম্পানি সেই আ ইনিশিয়েটিভটা নিতে পারবে কিনা আমি সিওর না। কিন্তু যে কোম্পানিগুলো আসলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, ডেফিনিটলি তারা সেই সুযোগটা ব্যবহার করবে বলে আশা করছি। আমরা চাই যে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো যাতে ঘুরে দাঁড়ায়। এই সরকারের প্রণোদনা নিয়ে বলি বা কোনো একটা মার্জারের থ্রুতে ভালো কোনো একটা কোম্পানির সাথে যদি নিয়ে আসে বা অন্য কোনো ইনভেস্টর যদি এই কোম্পানিগুলোতে আসে, আমরা বেশ দেখলাম যে চায়নার যে সফরটা আছে, বেশ কিছু কোম্পানি নিয়ে তাদের ইন্টারেস্ট আছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি বিভিন্ন যেকোনোভাবেই এই প্রণোদনাগুলো ইউজ করে বা নতুন কোনো ইনভেস্টর নিয়ে এসে যদি এই কোম্পানিগুলো চালু করতে পারি, তাহলে আমাদের পুঁজিবাজারের জন্য অবশ্যই এটা বেটার হবে। পুঁজিবাজার উপকৃত হবে এবং আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা উপকৃত হবে। অবশ্যই। আমরা যেটা দেখেছি যে অনেক কোম্পানি দুর্বল হয়ে গিয়েছে। আগে তো সবল ছিল। সবল কোম্পানিতেই বিনিয়োগ করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। আবার ভবিষ্যতে অনেক বর্তমান সবল কোম্পানি দুর্বল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অনেকে বলছে বন্ধ করে দেওয়া লেনদেন। অনেক কথাই বলছে সার্কিট ব্রেকারটাকে একটু কমিয়ে আনো। আ
তো সাধারণ বিনিয়োগকারীদের আসলে দোষটা কোথায়, কিভাবে দেখা যায়, মানে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে আসলে সেই কোম্পানিগুলোকে বন্ধ করা যায় কিনা, অথবা কি সলিউশন আছে, আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে এইটা সকল স্টক মার্কেটে এটা আছে। হয়তো আমাদের পরিমাণ বেশি বা কম ইস্যু থাকতে পারে। আ এইখানে আসলে কোম্পানিগুলো একটা সার্টেন সময় পরে আসলে আ বিভিন্ন কারণে কোম্পানি হয়তো বিজনেস এরিয়া যেটা ছিল, টোটাল ইকোনমিক সিচুয়েশন এর কারণে আমরা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রেটিংটাও তো আসলে আ আগে স্টেবল ছিল, এখন নেগেটিভ হয়ে গেছে। সো আচ্ছা। ওভারঅল ইকোনমির অবস্থা একটু খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক কোম্পানিগুলো কিন্তু একটু সাফার করছে। হুম, লং টার্মে আসলে বিভিন্ন সময় এটা হতে পারে। আমার কাছে যেটা মনে হয়, যারা ইনভেস্টর আছেন তাদেরকে আসলে জেনে বুঝে এই বিনিয়োগটা ডেফিনিটলি করতে হবে। এটাতে তো কোনো সন্দেহ নাই। সবসময় আসলে আপডেটেড থাকতে হবে। আচ্ছা, কোম্পানির আচ্ছা। ফিন্যান্সিয়ালস কোয়ার্টারলি দেয়া হয়, বছর শেষে দেয়া হয়। আমাদেরকে আসলে হুম, হুম। সবসময় কোম্পানির সম্পর্কে নলেজ গুলো রাখতে হবে যে কোম্পানি কি করছে, কোন হুম, হুম, দিকে হুম। যাচ্ছে। ইপিএস বা যদি আমরা বলি ন্যাভ বা হুম, হুম। প্রফিটেবিলিটির কথা যদি চিন্তা করি, ওভারঅল যদি ফিন্যান্সিয়াল এর কথা চিন্তা করি, আমার মনে হয় এগুলো দেখে আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। শুধু একটা ইনভেস্ট করে আমরা বসে হুম, থাকবো হুম, হুম, হুম। আর বাকি কিছু লক্ষ্য করব না, এটা হয়তো ওয়াইজ হবে না। আর যেই প্রবলেম কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে, সেখানে আসলে এইটা বারবার বহুবার এটা নিয়ে কথা হয়েছে যে ডিলিস্টিং এর একটা অপশন থাকতে হবে হুম, প্রপার। হুম। সেখানে তো কোম্পানি বন্ধ হয়ে গেলেও কোম্পানির বিভিন্ন অ্যাসেট আছে, জমি আছে, বিল্ডিং হুম, আছে, হুম। আদার যে অ্যাসেট গুলো আছে। আমার মনে হয় যদি আমরা ওভারঅল ওই জায়গাগুলোতে চিন্তা করি, আমাদের ডিলিস্টিং এর যেই প্রসেসটা আছে সেটাকে যদি আরেকটু স্ট্রং করা যায়, সেটাই। কোম্পানি আসলে নতুন কোম্পানি আসবে, যে কোম্পানিগুলো সাফার করছে, তারা তারা যদি বন্ধ হয়ে যায়, তাদের যে অ্যাসেট আছে সেগুলো আসলে শেয়ার হোল্ডারদের মধ্যে আসলে সেই টাকাটা ভ্যালুয়েশন প্রপার করে একটা প্রপার গাইডলাইন করে আমার মনে হয় যে আমরা ওই ডিলিস্টিং এর অপশনটাকে আরেকটু স্ট্রং করতে পারি। সেটাই। এইটা আমার মনে হয় শুধু আমাদের মার্কেট না, অনেক মার্কেটেই আসলে এই সেম প্রসেস ফলো করে। হুম, 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 আ হুম। সো আমার মনে হয় বিনিয়োগকারীরা ১ম এ আসলে ভিজিল্যান্ট থাকতে হবে খুবই, যে আসলে আচ্ছা। কোম্পানি কোন দিকে যাচ্ছে, কি করছে। এবং তার সাথে আমার মনে হয় ডিলিস্টিং প্রসেসটাকে যদি স্ট্রং করি, হুম, হুম। যেই কোম্পানিগুলো আসলে আমার মনে হয় যে রান করছে না, তাদের আদার অ্যাসেট গুলোকে আমরা কিভাবে সেল করে আ আ আচ্ছা। আমাদের বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদেরকে আসলে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য এখন রাখতে হবে। অ্যাসেট থাকলে তো খুবই ভালো। বাট কিছু কোম্পানির মনে হয়, মানে ঝুঁকিপূর্ণ কোম্পানিতে অ্যাসেটই মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এটা একটা দুঃখজনক বিষয়। আপনি যেটা বলছিলেন, তথ্যপত্র যাচাই করে আসলে বিনিয়োগের যে ব্যাপারটা, যে কোম্পানিতে বিনিয়োগ করব সেই কোম্পানির কি অবস্থা সেটা আমরা একটু দেখভাল করব। তো সেক্ষেত্রে আসলে কোম্পানি যে তথ্যপত্র দিচ্ছে, অথবা অডিটরের মাধ্যমে যে অডিট রিপোর্ট পাচ্ছি, পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে সেখানে অনেক ভুল থেকে যায়। তো সেক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীরা কী করবে? নিহত সংস্থার কী করা উচিত? আসলে অবশ্যই সেটা আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, আমরা জি। গত ২-৩ বছরে একটা ট্রেন্ড দেখেছি যে হুম। আ আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আমার মনে হয় খুব স্ট্রং কিছু স্টেপস নিয়েছে। আচ্ছা। আ আমরা আসলে সেটা যদি আমি যেহেতু মার্কেটে কাজ করি, আমি হুম, দেখি হুম। যে অডিটরদের মধ্যেও এখন একটা ডিফারেন্ট মাইন্ডসেট আসছে। হুম। বেশ কিছু অডিটরকে, এছাড়াও আরো কিছু পার্টিজ আছে যাদেরকে আসলে তাদের রং ডুইং এর জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হচ্ছে বা আচ্ছা। করা হয়েছে। জি। আরো কিছু প্রসেস এর মধ্যে আছে। আমার মনে হয় যে আ এই কর্পোরেট গভর্নেন্স গুলোকে তো ডেফিনিটলি স্ট্রং হতে আচ্ছা। হবে। আর এই ক্ষেত্রে রেগুলেটরের একটা স্ট্রং ভূমিকা থাকবে এবং আমরা হুম, হুম। দেখছি যে রেগুলেটর সেই স্ট্রং ভূমিকা নিচ্ছে। আশা করি সামনে হুম। সময়গুলোতে এই প্রবলেম থেকে আমরা বের আচ্ছা, হয়ে আচ্ছা। আসতে পারব। মানে কোম্পানিতে সুশাসন নিশ্চিত করতেই হবে আসলে। তো একটু জানতে আসলেই। চাইবো যে লেনদেনের নিষ্পত্তি সময়সীমা T+1 অথবা T+0 শুনছি আমরা। কতটা আসলে বাজারের জন্য ভালো হবে? লেনদেন বাড়বে, কতটা বাজারের জন্য ভালো হবে? কিভাবে দেখছেন? আসলে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস গুলোতে T+0 আছে। আমরা আসলে T+2 থেকে আগে T+1 এর দিকে যাই। আচ্ছা। তারপর আমরা মনে হয় T+0 এর দিকে যেতে হবে। আসলে অবশ্যই ভলিউম বাড়বে হুম। এবং এটা আসলে আমার মনে হয় বাজারের জন্য খুব নেসেসারি। আ আচ্ছা। এই প্রসেসটার দিকে যাওয়া। হুম, হুম। আমরা যতদূর জেনেছি যে এইটা নিয়ে তো আসলে সংসদে কথা হয়েছে। প্লাস আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি একটা খুব স্ট্রং রোল প্লে করছে। আচ্ছা। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আসলে এই হুম, হুম, পরিবর্তনগুলো হুম। দেখতে পারবো, যেটা আমার মনে হয় বাজারের জন্য ভালো হবে। আচ্ছা। ইনশাআল্লাহ। তো একটা ভালো প্রিপারেশন নিয়ে আসলে এটা করতে হবে। কারণ যে ট্রেডিং প্ল্যাটফর্ম জি। কতটুকু আসলে নিতে পারবে এই লেনদেনটা, সেটাও একটা দেখার বিষয়। মার্জিন রুল, এটা নিয়েও একটু কথা হচ্ছে, নতুন মার্জিন রুল। এই বিষয়টি নিয়ে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আসলে মার্জিন লোনের যে রুলটা হয়েছে, বা আমি যদি আইপিও রেগুলেশন এর কথা বলি, এই ২ টা জিনিসই আমার মনে হয় নতুন কমিশনে আমরা শুনতে পাচ্ছি যে কিছু রিভিউ এর ব্যাপার থাকবে। ডেফিনিটলি যেই রেগুলেশনটা হয়েছে সেগুলো তো আমি সবসময় মনে করি রেগুলেশন সবসময় পরিবর্তনশীল। সবসময় এটা আপডেট হবে।
বাট কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে মার্কেটকে একটু বেটার করতে হলে এটা দেখতে হবে। তার মধ্যে যদি দুই একটা নিয়ে কথা বলি, যে আমাদের গভর্নমেন্ট যে সিকিউরিটিজ ছিল সেগুলো আসলে মার্জিনেবল ছিল। এখন নতুন রেগুলেশনে আমরা দেখেছি যে ওটা মার্জিন লোনের আওতার মধ্যে নেই। এছাড়াও যদি আমরা দেখি যে অ্যানুয়াল একটা এগ্রিমেন্ট করার কথা বলা হয়েছে। আসলে যদি একটা মার্জিন লোনের এগ্রিমেন্ট করা হয় প্রত্যেক বছর, আসলে এটা কোনো চেঞ্জ না থাকলে সেটার প্রয়োজন আছে কিনা এটা একটু আমাদের হয়তো দেখতে হবে। আচ্ছা। আহ, আমরা এছাড়াও দেখেছি যে অন্য কোথাও যদি মার্জিন লোন নিয়ে থাকে, ক্লায়েন্টকে সেই ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা। তো ক্লায়েন্ট ডিক্লারেশন দিলেও আসলে আমার জন্য তো এটা বের করা যে উনি অন্য কোথাও থেকে লোন নিয়েছে কিনা হুম। এটা ডিফিকাল্ট। তো আমি আচ্ছা। এই জায়গায় মনে করি যেমন বাংলাদেশ ব্যাংকের সিআইবি সিস্টেম আছে, সেখান থেকে আমরা কিন্তু ইজিলি জানতে পারি আমার ক্লায়েন্ট কোথা থেকে লোন হুম। নিয়েছে বা তাদের স্ট্যাটাস কি। আমরা যদি সেরকম একটা সিস্টেম ডিএসসি করতে পারি, আমার মনে হয় এটা মার্কেটের জন্য অনেক বেটার হবে। অবশ্যই। একদমই শেষ পর্যায়ে ছোট করে একটু জানতে চাই, বন্ড মার্কেট নিয়ে জানতে চাই, কিভাবে আসলে বন্ড মার্কেটের উন্নয়ন করা যেতে পারে? আসলে আমি আমরা ইউসুফ ইনভেস্টমেন্ট অনেকগুলো বন্ড নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে মার্কেটের আগে আস্থা ফেরাতে হবে আরকি। আমি যেটা আচ্ছা। সবসময় বড় করে বলি যে এখন যে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে আমরা দেখতে পাচ্ছি তাদের সক্ষমতা কিন্তু নাই অনেক ক্ষেত্রে ডিপোজিটরদের ডিপোজিট ফেরত দেওয়ার। সেই ক্ষেত্রে আসলে এই সাধারণ ডিপোজিটর যারা আছেন তারা এখন কোন প্রাইভেট কোম্পানির বন্ড কেনাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট। তো বন্ড মার্কেটকে ভাইব্রেন্ট করতে গেলে আমরা দেখছি যে যেটা করতে হবে যে আ খুব ভালো, ভালো বন্ড মার্কেটে আনতে হবে। এক্সপেরিয়েন্সটা ভালো হতে হবে আমার মনে হয় কাস্টমারদের জন্য। কিছু রেগুলেশন আছে বাংলাদেশ ব্যাংকের, সেগুলোকে একটু চেঞ্জ করতে হবে বলে আমি মনে করি। এছাড়া বন্ড মার্কেটকে ভাইব্রেন্ট করতে হলে এটাকে আসলে বন্ড মার্কেট লিকুইড হতে হবে। এখন আমরা অনেক লিস্টেড বন্ড করছি, কোনো ট্রেড হচ্ছে না সেই বন্ডগুলোর। তো ট্রেড না হলে তো মানুষের আসলে লিকুইডিটি সমস্যার যদি সমাধান না হয়, সে যদি ট্রেড না করে তার টাকার প্রয়োজন হলে বের হতে না পারে, তাহলে তো তার জন্য ডিফিকাল্ট আরকি একটা সাধারণ মানুষের জন্য। একটা ইনস্টিটিউশন বা ব্যাংকের জন্য হয়তো ৫ বছর ওয়েট করা সম্ভব, একটা সাধারণ বিনিয়োগকারীর জন্য হয়তো সেটা সম্ভব না। তো আমার মনে হয় যে লিকুইডিটি এবং কনফিডেন্স এর অভাব, এই দুটাকে আসলে প্রায়োরিটি দিতে হবে। কারণ এই মার্কেটটা আমার মনে হয় দেশের বাইরে না। সো ইকোনমিক সিচুয়েশন যেখানে আমরা আস্তে, আস্তে আমার মনে হয় যে একটু বেটার হচ্ছে। আমার মনে হয় ব্যাংকের সক্ষমতা আরেকটু বাড়লে মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা হয়তো ফেরত আসবে। আশা করছি ইনশাআল্লাহ। জনাব তানজিম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব দেশের প্রধান, সেই সাথে পুঁজিবাজার প্রধান, তাদের হাত ধরে পুঁজিবাজার একটা গতিশীলতার দিকে যাবে, সে প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও তানজিম আলমগীরের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।